তো আজকে আমাদের ২০২৬ সালের এএনএম ও জিএনএম পরীক্ষার জীবনবিজ্ঞানের প্রথম ক্লাস। আর এই যে ক্লাসগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ পিওয়াইকিউ বেসড হবে। মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসড হবে। আর এই ক্লাসগুলো যাদের জীবনবিজ্ঞানের বেসিকটা মোটামুটি কমপ্লিট আছে মানে বেসিকটা মোটামুটি পড়া হয়েছে তাদের জন্য কিন্তু এই ক্লাসটা মানে এই যে ক্লাসের যে সিরিজটা আমি চালু করেছি মানে পিওয়াইকিউ সিরিজ, এই সিরিজটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখো যাদের বেসিকটা পড়া নেই মানে যারা শুরু করেছো প্রস্তুতি সবে, তাদের ১ম এ আমি বলব যে তোমরা মোটামুটি তোমাদের যেকোনো বই থেকে ক্লাস 9-10 এর যে টেক্সট বইগুলো রয়েছে জীবনবিজ্ঞানের, সেখান থেকে মোটামুটি বেসিকটা পড়ে নাও। তারপরে এই যে সিরিজটা এটা দেখো তাহলে কিন্তু তোমাদের পুরো যে জীবনবিজ্ঞানটা সেটা রিভাইজ হয়ে যাবে, পুরো কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। পরিষ্কার? আর মোটামুটি যাদের বেসিকটা কমপ্লিট রয়েছে, মোটামুটি পড়া রয়েছে তারা যদি এই ক্লাসটা করো মানে এই যে সিরিজটা করো, তাহলে কিন্তু তোমাদের জীবনবিজ্ঞান সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। মানে প্রত্যেকটা যে চ্যাপ্টার বা প্রত্যেকটা যে টপিক রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের কভার হয়ে যাবে। রিভিশন, প্র্যাকটিস সমস্ত কিছু কিন্তু এই সিরিজের মাধ্যমে হয়ে যাবে। ঠিক আছে? দেখো আমি ক্লাসটা কিভাবে করাবো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো যেমন ধরো এই একটা ধরো প্রশ্ন আমি আলোচনা করলাম। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তারপরে এই প্রশ্ন রিলেটেড যত ধরনের আ তোমাদের যত ধরনের তথ্য হতে পারে বা যত ধরনের প্রশ্ন হতে পারে এই প্রশ্ন রিলেটেড বা এই যে প্রশ্নের অপশনগুলো দিয়েছে সেই রিলেটেড সমস্ত কিছু কিন্তু আলোচনা করে দেবো। মানে ওই প্রশ্নের আশেপাশে যে সমস্ত টপিকগুলো হতে পারে বা যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে সেগুলো কিন্তু আমি একের সাথে আলোচনা করে দেবো। এতে কি হবে? এতে করে হবে দেখো তোমাদের ২০২১ থেকে দেখি আমি ২০২১ থেকে ২০২৫ এই ৫ বছরের যে প্রশ্ন হয়েছে এখানে জীবনবিজ্ঞানের অনেক প্রশ্ন হয়েছে। তো এই যে প্রশ্নগুলো হয়েছে পরবর্তী পরীক্ষায় কিন্তু এই যে প্রশ্ন মানে প্রিভিয়াস ইয়ারেরও কিছু প্রশ্ন দেবে মানে প্রশ্ন ডাইরেক্ট না দিলেও সেই প্রশ্নের আশেপাশে কিছু প্রশ্ন দিতে পারে মানে সেই টপিকের থেকে কিছু প্রশ্ন দিতে পারে। তো তোমাদের কিন্তু সেই প্রশ্ন ভিত্তিক কিন্তু যদি তোমরা পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমরা অনেকটাই কিন্তু বুঝতে পারবে যে পরবর্তীতে প্রশ্ন কেমন ধরনের হতে পারে বা কোথা থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তো আজকে যেহেতু ১ম ক্লাস তোমাদের একটু জানিয়ে রাখলাম যে আমাদের এই সিরিজটা কিভাবে এগোবে। তো তোমাদের যাদের মোটামুটি বেসিকটা পড়া রয়েছে তারা কিন্তু এই ক্লাসগুলো করো। এই সিরিজটা সম্পূর্ণ করো তাহলে কিন্তু তোমরা জীবনবিজ্ঞানটা পুরো রিভিশন হয়ে যাবে, পুরো প্র্যাকটিস হয়ে যাবে। পরীক্ষা কিন্তু মোটামুটি দেখো যদি দেখি আমরা খুব একটা বেশি সময়ও নেই, খুব একটা কম সময়ও নেই। সেক্ষেত্রে তোমাদের এখন যতই বেশি প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমাদের সুবিধা হবে। দেখো বই পড়াটা তো উচিত কিন্তু তার পাশাপাশি কিন্তু প্র্যাকটিস করাটাও জরুরি। যার প্র্যাকটিস, যার রিভিশন যত ভালো থাকবে সে কিন্তু পরীক্ষায় তত ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে? তো যাই হোক আজকের ক্লাসটা শুরু করছি। আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যেই পাবে। তো পিডিএফ এর জন্য তোমাদের একটাই কাজ করতে হবে, সম্পূর্ণ ক্লাসটা কিন্তু দেখতে হবে। তাহলেই বুঝতে পারবে যে পিডিএফটা কি করে পাবে। তার আগে ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসগুলোর জন্য। ঠিক আছে? এই ক্লাসগুলো দেখবে খুবই কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে এই ক্লাসগুলো। আর আমরা কিন্তু অলরেডি জিকের ক্লাস আলোচনা করেছি। তো জিকের ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আমি জিকের এরপরে তোমাদের যে চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু একে আমি দিয়ে দেবো। ঠিক আছে? জিকের জন্য কোনো রকমের টেনশন করতে হবে না। জিকে কিন্তু আমি এখানে 100% জিকে তোমাদের কমপ্লিট করিয়ে দেবো। প্র্যাকটিসও করিয়ে দেবো। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, ১ম প্রশ্ন। দেখো যারা প্রশ্নের উত্তরটা জানবে না তারা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে উত্তরটা কমেন্টে লিখবে। তাহলে তোমাদের কনফিডেন্সটা কিন্তু একটু বিল্ড হবে ধীরে। ঠিক আছে? দেখো ১ম প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ এবং বাদরের কোষ উভয়ের স্থানেই পাওয়া যায়? মানে উদ্ভিদ কোষ এবং যে প্রাণী কোষ এই দুটোতেই পাওয়া যায় কি বলো? দেখি। দেখো, যদি বলে যে উদ্ভিদ কোষ এবং বাদরের কোষ মানে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় যেটা বর্তমান মানে যেটা কমন সেটা হচ্ছে কোষ পর্দা মানে সেল মেমব্রেন। ঠিক আছে? আর কোষ প্রাচীরটা কি? কোষ প্রাচীর কিন্তু শুধুমাত্র উদ্ভিদেই পাওয়া যায়। ঠিক আছে? এটা মাথায় রাখবে। তো অবশ্যই আমি আলোচনা করব। দেখো, ১ম এই দেখো আমরা একটু সেল সম্পর্কে জেনে নিই। যেহেতু এটা ১ম ক্লাস আমরা ধীরে ধীরে কিন্তু বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত যাব। ঠিক আছে? দেখো, জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হলো কোষ। এবং কোষ সংক্রান্ত বিদ্যাকে আমরা বলি সাইটোলজি। এটা পরীক্ষায় দেয় যে কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলি? উত্তর হবে সাইটোলজি। কোষের আবিষ্কার কে করে? ১৬৬৫ সালে রবার্ট হুক ১ম কোষ আবিষ্কার করেন কিন্তু সেটা ছিল একটা মৃত কোষ। এটা কোথায়? এটা কর্কের মধ্যে। এবং যদি জিজ্ঞেস করে যে জীবিত কোষ কে আবিষ্কার করেন? তাহলে উত্তর হবে অ্যান্টনি ভ্যান লিউয়েনহক। তিনি কিন্তু একটা পন্ডে এটা আবিষ্কার করেন কত সালে? ১৬৭৪। এটা মাথায় রাখবে। ঠিক আছে? এবার সেল থিওরি কোষতত্ত্ব। কোষতত্ত্বের প্রবক্তা কে? কোষতত্ত্বের প্রবক্তা হচ্ছে স্লাইডেনো সোয়ান। মূল কথা দেখো, প্রতিটি জীব এক বা একাধিক কোষ দিয়ে তৈরি এবং নতুন কোষ পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। দেখো, এখানে বলছে যে প্রতিটি কোষ
প্রতিটি জীব মানে একটা কোষ থেকেও তৈরি হতে পারে, দুটো হতে পারে বা একাধিক, মানে এক বা একাধিক, সে দুটো হবে, তিনটা হবে, এক বা একাধিক। এবং অনেক জীব হয় সেটা হচ্ছে এককোষী, মানে একটাই কোষ থাকে। আর অনেক হচ্ছে বহুকোষীয়, মানে অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয়। এবং যে নতুন কোষ, ধরো একটা নতুন কোষ, এই কোষটা কিন্তু যে পূর্ববর্তী কোষে যে সেখান থেকে কিন্তু এই কোষটা তৈরি হবে। ঠিক আছে? ব্যতিক্রম আছে একটা ভাইরাস। ভাইরাসকে কোষীয় জীব বলা যায় না। এটি একটি অকোষীয় সত্তা। এটা জাস্ট মাথায় রাখবে। ঠিক আছে? দেখো তারপরে কোষ পর্দা আমরা দেখলাম। এবার কোষ পর্দা চলে আসি। ধরো আমরা যখন এই ক্লাসে যেমন কোষ পর্দাটা রয়েছে, আমরা কোষ পর্দা শুধু আলোচনা করছি। এর পরের ক্লাসে যখন কোষ থেকে যখন কোনো প্রশ্ন থাকবে, তখন আমরা কোষের যে বাকি যে অঙ্গাণুগুলো রয়েছে, সেল অর্গানেল যেগুলো রয়েছে, সেগুলো আস্তে, আস্তে আলোচনা করব। কোষের যখন কোষ প্রাচীর আলোচনা করব। তারপরে তো আমাদের মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গলগি বডি, এগুলো কিন্তু সমস্ত ধীরে, ধীরে আমরা এগোবো। একটা ক্লাসে সবকিছু করলে কিন্তু তোমরা মাথায় রাখতে পারবে না। সেক্ষেত্রে আমরা যদি ধীরে, ধীরে এগোই তাহলে কিন্তু আমরা সবকিছু মাথায় রাখতে পারবো। সবকিছু কিন্তু আমাদের রিভিশন হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ আমাদের এগোতে হবে। ঠিক আছে? যাই হোক, দেখো কোষ পর্দা, সেল মেমব্রেন। এটা আমি যেটা বললাম, দেখো প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে যে পাতলা স্থিতিস্থাপক এবং সজীব পর্দা থাকে তাকে কিন্তু কোষ পর্দা বলে। এই যে এটা যে এখানে যে ধরো এটা একটা কোষ, ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি এখানে। এই যে কোষ, এই যে কোষের যে ভিতরে এখানে একটা জল পদার্থ, জলীয় পদার্থ আছে, মানে জলীয় বলতে মানে তরল পদার্থ আছে। এই তরল পদার্থের উপরে যে এই কোষের যে অঙ্গাণুগুলো রয়েছে, যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, ঠিক আছে? নিউক্লিয়াস, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু ভেসে থাকে। এই যে সাইটোপ্লাজম সেইটাকে কিন্তু আটকে রাখে। এই যে জায়গা জিনিসটা আছে এটাই কিন্তু সেল মেমব্রেন, এটা কিন্তু আটকে রাখে, এই জায়গাটাকে ধরে রাখে। ঠিক আছে? সহজ কথায় তোমাদের বলে দিলাম। ঠিক আছে? দেখো অবস্থান হচ্ছে এটা উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে কিন্তু বর্তমান, আমি যেটা ১ম এই বললাম যে সেল মেমব্রেন যেটা আছে কোষ পর্দা, সেটা কিন্তু উদ্ভিদ প্লাস প্রাণী দুটো কোষেই কিন্তু বর্তমান। ঠিক আছে? প্রকৃতি এটা হচ্ছে অর্ধবেদ্য মানে সেমি পারমিয়েবল, এবং প্রভেদাগবেদ্য সিলেক্টিভলি পারমিয়েবল মানে সেমি পারমিয়েবল মানে কিছু জিনিস বেরোতে পারে, কিছু আ ঢুকতে পারে, এরকমভাবে কিন্তু এটা সেমি পারমিয়েবল, অর্ধভেদ্য। ঠিক আছে? পুরোপুরি নয়। ঠিক আছে? দেখো এর রাসায়নিক কম্পোজিশন মানে কেমিক্যাল কম্পোজিশন কি আছে? কোষ পর্দা প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে কিন্তু তৈরি হয়। লিপিড এবং প্রোটিন এই দুটোই কিন্তু মেন যে আ কম্পোজিশন, এইটাই কিন্তু মেন, লিপিড এবং প্রোটিন। এতে অল্প পরিমাণে কার্বোহাইড্রেটও থাকে। দেখো মেন হচ্ছে লিপিড এবং প্রোটিন, আর অল্প পরিমাণে কিন্তু কার্বোহাইড্রেট থাকে, এটা মাথায় রাখবে। লিপিডের মধ্যে প্রধানত কিন্তু ফসফোলিপিড থাকে, এটা মাথায় রাখবে। প্রাণী কোষের পর্দায় কোলেস্টেরল থাকে যা পর্দাকে দৃঢ়তা দেয়। এটাও কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? তবে এই যে হচ্ছে তোমাদের কোষ আ সেল মেমব্রেন, এইটা হচ্ছে তোমাদের কোষ প্রাচীর। আর এই কোষ প্রাচীরটা কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে। এটা আমি পরে আলোচনা করব যখন আমাদের প্রশ্ন আসবে। দেখো এবার একটু দেখে নিই ফ্লুইড মোজাইক মডেল, এটা কিন্তু পরীক্ষায় দেয়। এর প্রবক্তাকে ১৯৭২ সালে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন এই মডেলটি দেন। এর মডেলটা আসলে কি? মডেলটা হচ্ছে এই মডেল অনুযায়ী কোষ পর্দা অনেকটা লিপিড বা চর্বির সমুদ্রের মতো, যাতে প্রোটিনগুলো মোজাইক এর মতো ভাসমান অবস্থায় থাকে। ঠিক আছে? এটা জাস্ট মাথায় রাখবে। দেখো পরীক্ষায় তোমাদের তো সংজ্ঞা লিখতে দেবে না, কিন্তু এই সংজ্ঞার মধ্যে থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। সেক্ষেত্রে একটু জানা তোমাদের দরকার। কোষ পর্দার প্রধান কাজ কি? আকার প্রদান, কোষকে নির্দিষ্ট আকৃতি দেয়। মানে বললাম না যে জলের মতন পদার্থকে ধরে রাখে, সে নির্দিষ্ট একটা আকৃতি দেয়। সুরক্ষা, ধরো এই পর্দাটা না থাকলো, তাহলে তো এই যে পদার্থটা রয়েছে, মানে জলের মতন পদার্থ, সেটা তো চলে যাবে। এবং কোনো জল যদি বাড়তে থাকে তাহলে তো সেটা বাটিটা সেটাকে তো ধরে রাখে। কিন্তু জলটা যখন বাটিতে কোনো একটা জায়গায় ঢেলে দেবে তখন তো সেটা ছড়িয়ে যায়। সেটা তো কোনো নির্দিষ্ট শেপ থাকে না। তো সেই যে পদার্থটা রয়েছে, জলের মতো জেলির মতন পদার্থ, সেটাকে কিন্তু এটা ধরে রাখে, নির্দিষ্ট একটা আকৃতি দেয়। ঠিক আছে? আমি কিন্তু সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? পরিবহন, ট্রান্সপোর্টের কাজ করে, অভিস্রবণ এবং ব্যাপনের কাজ করে। মানে এই যে প্রক্রিয়া, যে অভিস্রবণ, অমোসিস এবং ডিফিউশন, এই প্রক্রিয়া কিন্তু জল এবং খনিজ লবণ আদান-প্রদান নিয়ন্ত্রণ করে। সংশ্লেষ, কোষ পর্দা থেকে বিভিন্ন এনজাইম বা উৎসেচক নিঃসৃত হয়, এটাও কিন্তু মাথায় রাখবে। তো এই কাজগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু দেখে রাখবে। ঠিক আছে? এবার কিছু, কিছু টার্ম যেগুলো আছে এগুলো দেখে রাখবে। যেমন একক পর্দা, বিজ্ঞানী রবার্টসন কোষ পর্দাকে কিন্তু একক পর্দা হিসেবে অভিহিত করেছেন। এটা পরীক্ষা দিতে পারে যে একক পর্দা কে বলেছেন? উত্তর হবে বিজ্ঞানী রবার্টসন। ঠিক আছে? পিনোসাইটোসিস ও ফ্যাগোসাইটোসিস। পিনোসাইটোসিস হচ্ছে কোষ পর্দা যখন তরল খাদ্য গ্রহণ করে তখন এটাকে পিনোসাইটোসিস বলে। ফ্যাগোসাইটোসিস কখন বলে? যখন কোষ পর্দা কঠিন খাদ্য গ্রহণ করে। বললাম না সেমি পারমিয়েবল কি জিনিস ঢোকে বের, এগুলো হচ্ছে সেমি পারমিয়েবল। ঠিক আছে? গ্লা আ গ্লাইকোক্যালিক্স কি? কোষ পর্দার বাইরের দিকে থাকা কার্বোহাইড্রেটের স্তরকে কিন্তু গ্লাইকোক্যালিক্স বলা হয়। এটাও কিন্তু দিতে পারে পরীক্ষাতে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। ঠিক আছে? তো দেখলে আমরা
একটা প্রশ্ন বললাম এবং কতগুলো তথ্য আমরা দেখে নিলাম। তো এইভাবেই কিন্তু করলে তোমাদের কিন্তু বিগত বছরের প্রশ্ন এনালাইজও হয়ে যাবে যে কোন জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে। আমরা তার আশেপাশের প্রশ্নগুলো পড়ে নিই। কারণ বিগত বছর যেহেতু এই প্রশ্নটা দিয়েছে তার আশেপাশের প্রশ্নগুলো পরের বছর দিতে পারে। সোজা এগুলোই। ঠিক আছে? তো এগুলো এভাবেই কিন্তু তোমাদের প্র্যাকটিস করলে এটা ভালো হবে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা এবার। দেখো বলছে সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়। আলোক বিক্রিয়া বলছে, ঠিক আছে? বলো কি হবে? এটা যারা মোটামুটি বেসিকটা পড়েছে তারা কিন্তু দেখা মাত্রই উত্তর করতে পারবে। বলো কি হবে? দেখো, এটা যদি বলে না আলোকটা কি হবে? আলোক বিক্রিয়া। ঠিক আছে? তো এটা হবে কিন্তু আমাদের অপশন নাম্বার গ, ক্লোরোপ্লাস্টের গ্রানা হবে। ঠিক আছে? এটা কিভাবে মনে রাখবে? এটা মনে রাখার একটা ট্রিক যেটা হচ্ছে এলজি। এলজি তো কোম্পানি অনেকেই শুনেছো তোমরা। এলজি কোম্পানি শুনেছো টিভি হয়, ফ্রিজ হয়, অনেক কিছু হয়। মোবাইলও হতো, এখন আর মোবাইল হয় না। তো যাই হোক, এলজি মানে লাইট ইকুয়ালস টু গ্রানা। এটা এইভাবে মাথায় রাখতে পারো। ঠিক আছে? এটা একটা ছোট একটা ট্রিক। ঠিক আছে? তারপরে আমরা দেখি, এবার আমরা চলে আসি এক্সট্রা ইনফরমেশন যেগুলো আছে। প্রথমে আমরা সালেক সংশ্লেষটা দেখি। দেখো সালেক সংশ্লেষটা কি? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে গৃহীত জল মানে H2O, কার্বন ডাইঅক্সাইড CO2 ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে কিন্তু সালেক সংশ্লেষ বলে। মানে খাদ্য যে উদ্ভিদ যে খাদ্য তৈরি করে সেই যে প্রক্রিয়াটা রয়েছে সেটাই হচ্ছে সালোক সংশ্লেষ। ঠিক আছে? এটাই মাথায় রাখবে জাস্ট। এটি একটি উপচিতি বিপাক কিন্তু, ঠিক আছে? এটা মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষায় দেয় যে সালোক সংশ্লেষ কোন ধরনের বিপাক? এটা একটা উপচিতি বিপাক। ঠিক আছে? সৌরশক্তি দেখো, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে গ্লুকোজের মধ্যে স্থৈতিক শক্তি হিসাবে জমা থাকে। এটা কিন্তু মাথায় রাখবে যে রাসায়নিক শক্তিতে সৌরশক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হয় সালোক সংশ্লেষে? সৌরশক্তি থেকে কিন্তু রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা মাথায় রাখবে। সালোক সংশ্লেষের কাঁচামাল এবং উৎসগুলো কি আছে? একটা হচ্ছে জল, মূলরম দিয়ে মাটি থেকে শোষণ করে। ঠিক আছে? মানে এই যে মূলরম দিয়ে এবার মূল থেকে এখানে কিন্তু মাটি থেকে শোষণ করে জল উদ্ভিদ। কার্বন ডাইঅক্সাইড এটা বায়ুমণ্ডল থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে নেয়। মানে পাতার মধ্যে যে ছোট, ছোট পত্ররন্ধ্র থাকে সেখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড নেয়। মানে উদ্ভিদ। সূর্যালোক ফোটন কণা হিসেবে শোষণ করে। এটা খুব গুরুত্বপূর্ণ। ক্লোরোফিল পাতার মেসোফিল কলায় কিন্তু ক্লোরোফিল থাকে। ঠিক আছে? এবার ক্লোরোফিল সম্পর্কে আমরা দেখে নিই, মানে ক্লোরোপ্লাস্ট। দেখো, ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষের প্রধান অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা মাথায় এই যে এটা হচ্ছে তোমাদের ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে? ঠিক আছে? দেখো, এটি একটি দ্বিস্তর পর্দা ঘেরা কোষীয় অঙ্গন এবং শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। একে কোষের রান্নাঘর বলে। এটা কিন্তু মাথায় রাখবে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। কোষের রান্নাঘর কাকে বলে? ক্লোরোপ্লাস্টকে কিন্তু কোষের রান্নাঘর বলে। আর এটা শুধুমাত্র উদ্ভিদেই কিন্তু থাকে। গঠন, ক্লোরোপ্লাস্টের ভেতরে প্রধানত দুটি অংশ বিভক্ত। একটা হচ্ছে গ্রানা। পর্দার ভেতর থলির মতো চ্যাপ্টা অংশগুলো যখন থরে, থরে সাজানো থাকে তাকে কিন্তু বলা হয় গ্রানা। এই যে দেখছো যে থরে, থরে সাজানো রয়েছে এগুলো কিন্তু গ্রানা। স্ট্রোমা হচ্ছে গ্রানার বাইরে যে বর্ণহীন তরল তাকে কিন্তু স্ট্রোমা বলে। এবার গ্রানা এবং স্ট্রোমার এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় দেয়। গ্রানা গ্রানা হচ্ছে আলোক দশা ঘটে গ্রানাতে এবং স্ট্রোমাতে কিন্তু অন্ধকার দশা ঘটে। যেটা বললাম LG মনে রাখবে যে লাইট ইকুয়ালস টু গ্রানা। আর বাকি তো এটা মনে রাখলে তো এটার মনে রাখার দরকারই নাই, কারণ লাইট যদি গ্রানাতে ঘটে তো অন্ধকারটা কোথায় ঘটবে? স্ট্রোমাতে, স্বাভাবিক। এখানে ক্লোরোফিল থাকে যা সূর্যের আলো শোষণ করে। এখানে কার্বন ডাই অক্সাইড বিজারিত করার এনজাইম বা উৎসেচক থাকে। এগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? তারপর দেখো এখানে কি সেমি অটোনোমাস ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ এবং 70S রাইবোজোম থাকে, তাই একে কিন্তু অর্ধ স্বয়ংশাসিত অঙ্গাণু বলা হয়। মাইটোকন্ড্রিয়ার যেমন নিজস্ব ডিএনএ আছে মাইটোকন্ড্রিয়ার, তেমনই। থাইলাকয়েড কি? গ্রানার প্রতিটি একক চাকতিকে বলা হয় থাইলাকয়েড। অনেকগুলোকে থাইলাকয়েড মিলা হয় একটিখানি গ্রানাম। ঠিক আছে? এই যে প্রতিটি যে চাকতিগুলো রয়েছে না, এই যে গোল, গোল চাকতিগুলো এগুলো কিন্তু এক একটাকে বলা হয়। ঠিক আছে? এবার আমাদের এবার কি আছে? ১ সেকেন্ড। ১ সেকেন্ড। থাইলাকয়েডস। হ্যাঁ, ঠিক আছে দেখো। তারপর হচ্ছে কোয়ান্টোজোম। থাইলাকয়েডের গায়ে থাকা দানাদার অংশ সালোক সংশ্লেষের একক। এটা মাথায় রাখবে জাস্ট। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখি। দেখো, কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? বলো, কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? AB, AB, O। সর্বজনীন দাতা বলেছে, দাতা। সবাইকে সে দিতে পারে রক্ত। দেখো, যদি বলে না সর্বজনীন দাতা তাহলে কিন্তু হবে অপশন নাম্বার ঘ, ও। ও হচ্ছে সর্বজনীন দাতা। ঠিক আছে? দেখো, আমি যেটা বললাম উত্তর, ও সর্বজনীন দাতা। রক্তের গ্রুপ আবিষ্কার করে কে?
1901 সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার কিন্তু মানুষের রক্তের গ্রুপ আবিষ্কার করেন, তাই একে কিন্তু ফাদার অফ ব্লাড গ্রুপ বলা হয়। এটা মাথায় রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। শ্রেণীবিভাগ দেখে নিই, দেখো লোহিত রক্তকণিকায় থাকা যে অ্যান্টিজেন এবং রক্তরসে থাকা যে অ্যান্টিবডি থাকে এর উপর ভিত্তি করে রক্তকে কিন্তু 4টি ভাগে ভাগ করা যায়। কি এ বি, এবি, ও। একে এবিও সিস্টেম বলে, ঠিক আছে। আরএইচ ফ্যাক্টর, ল্যান্ডস্টেইনার ও উইনার 1940 সালে এটি আবিষ্কার করেন। এর উপস্থিতিতে রক্ত পজিটিভ এবং অনুপস্থিতিতে রক্ত কিন্তু নেগেটিভ হয়, এটা মাথায় রাখবে। ব্লাড ট্রান্সফিউশন কি? একজনের শরীরের থেকে অন্যজনের শরীরকে রক্ত দেওয়ার পদ্ধতিকে কিন্তু এটা বলা হয়। তারপর হচ্ছে অ্যাগ্লুটিনেশন কি? ভুল গ্রুপের রক্ত দিলে রক্তকণিকাগুলোকে দলা পাকিয়ে যায়, এগুলোকে কিন্তু অ্যাগ্লুটিনেশন বলা হয়। বোম্বে ব্লাড গ্রুপ, এটি একটি বিরল রক্ত গ্রুপ যা প্রথম মুম্বাইয়ের 1952 সালে আবিষ্কৃত হয়। এই যে ছকটা দিয়েছে এটা কিন্তু মাথায় রাখবে, এখান থেকে প্রশ্ন দিতে পারে। বাকি কিন্তু এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে এটা কিন্তু হবে অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। অ্যাসকর্বিক অ্যাসিড হলো কি? মানে এই যে ভিটামিনগুলো রয়েছে কিন্তু যে রাসায়নিক নাম সেটার নাম কি? একটা নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, সেটা কোনটা বলছে বলো? উত্তর কি হবে? ভিটামিন সি, এ, ডি, ই। দেখো বলে অ্যাসকর্বিক অ্যাসিড, তাহলে কিন্তু হবে অপশন নাম্বার ক, ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, একটা কিন্তু নিজের মন থেকে বানায়নি, তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন চেক করে দেখতে পারো, ঠিক আছে। তারপরে দেখি, দেখো ভিটামিনকে আবিষ্কার করে? ভিটামিন আবিষ্কার করে 1912 সালে বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক। ভিটামিন শব্দটি কিন্তু প্রবর্তন করে। তিনি কিন্তু যে ভিটামিন শব্দ তিনি দেন যে ভিটামিন শব্দটা যদি বলে কে দেয়, তাহলে কিন্তু 1912 সালে ক্যাসিমির ফাঙ্ক, ঠিক আছে। তারপরে প্রকারভেদ ভিটামিন কিন্তু দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিন 2 প্রকার। কি? একটা হচ্ছে জলে দ্রবণীয়, জলে দ্রবণীয় কি আছে? বি কমপ্লেক্স এবং সি। এই দুটো মাথায় রাখবে। ফ্যাটে দ্রবণীয় কি? এ, ডি, ই, কে। যেকোনো একটা মনে রাখো, তাহলে কিন্তু বাকিগুলোর মনে রাখার দরকার নেই। যেমন জলে দ্রবণীয়টা মনে রাখো জাস্ট, ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। বাকিগুলো তো হয়েই যাবে অটোমেটিকলি ফ্যাটে দ্রবণীয়। এবার এদের রাসায়নিক নাম পড়তে হবে এবং অভাবজনিত যে সমস্ত রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। ভিটামিনের রাসায়নিক নাম কি? রেটিনল। কি অভাবে কি রোগ হয়? উত্তর হবে রাতকানা, নাইট ব্লাইন্ডনেস। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। এর অভাবে হয় রিকেট রোগ এবং অস্ট্রোম্যালেশিয়া হয় বড়দের, রিকেট হচ্ছে বাচ্চাদের। ভিটামিন ই টোকোফেরল রাসায়নিক নাম এবং বন্ধ্যাত্ব হয় এর অভাবে। আর ভিটামিন কে ফাইলোকুইনন, এর অভাবে কিন্তু হয় রক্ততঞ্চন বাধা হয়, ঠিক আছে। এগুলো কিন্তু মাথায় রাখবে। আর ভিটামিন বি কমপ্লেক্স যেটা রয়েছে এটা কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। আমি যখন পরের ক্লাসে যখন ভিটামিন থেকে প্রশ্ন থাকবে সেগুলো বলে, আমি যেহেতু বললাম যে প্রত্যেকটা কিন্তু আমরা ধাপে ধাপে এগোবো, তাই কিন্তু ধীরে ধীরে এগোবো। আমরা আজকে ভিটামিন এগুলো দেখে নিলাম, পরবর্তী ক্লাসে ভিটামিন বি কমপ্লেক্সটা পুরো দেখে নেব, হয়ে গেল, ঠিক আছে। তারপরে পরবর্তী প্রশ্ন, আর ভিটামিন সি তো বলে দিলাম অ্যাসকর্বিক অ্যাসিড এবং এর অভাবে হচ্ছে স্কারভি রোগ হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তারপর হচ্ছে পরবর্তী প্রশ্ন, দেখো নিম্নলিখিত, এটা প্রশ্ন দেওয়া হয় না, প্রশ্ন, ঠিক আছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটা বলো? দেখো নিষ্ক্রিয় অঙ্গ যেটা আছে সেটা কিন্তু হবে অ্যাপেন্ডিক্স, অপশন নাম্বার গ, ঠিক আছে। এবার দেখি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ দেখিনি আমরা। দেখো উদ্ভিদের বিভিন্ন নিষ্ক্রিয় অঙ্গ আছে, যেমন তোমাদের কালকাসুন্দা ফুলের বন্ধা পুংকেশর, যা স্ট্যামিনোড বলে। এটা এক সেকেন্ড দাঁড়াও, এটা মানে টাইপিংটা কি ভুল আছে নাকি বুঝতে পারছি না, এক সেকেন্ড। হ্যাঁ ঠিকই আছে এটা, ঠিক আছে। কালকাসুন্দা ফুলের বন্ধা পুংকেশর, যেটাকে স্ট্যামিনোড বলে, এটা পাখি পাখির যে সমস্ত আছে তোমার, দেখো উট পাখি বা কিউই পাখির যে ডানা, এটা কিন্তু উঠতে পারে না, তাই এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ। মাছ, তিমি মাছের পেলভিক গার্ডেল বা শ্রেণীচক্র, এটা কিন্তু এর নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে। এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে পরবর্তী প্রশ্ন দেখিনি আমরা, নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক অক্সিন? ঠিক আছে, কোনটা হবে বলো উত্তর? এটা আমাদের প্রশ্ন নম্বর আই গেস 6 হবে, তাই তো। এটা যদি উত্তর বলি তাহলে কিন্তু এটা হবে অপশন নাম্বার গ, IA, ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। দেখানো IA। এবার আমরা দেখি উদ্ভিদ হরমোন। উদ্ভিদের বিশেষ কোষগুচ্ছ থেকে উৎপন্ন হয়ে যে জৈব রাসায়নিক পদার্থ অতি অল্প মাত্রায় উদ্ভিদের বৃদ্ধি ও বিপাক নিয়ন্ত্রণ করে, তাকে কিন্তু উদ্ভিদ হরমোন বলে। এটা জাস্ট মাথায় রাখো। আবিষ্কার কে করে? স্টার্লিং প্রথম হরমোন শব্দটি ব্যবহার করেন, এটা মাথায় রাখবে যে হরমোন শব্দটি প্রথম ব্যবহার করে স্টার্লিং। পরিবহন,
এটি প্রধানত ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবাহিত হয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফ্লোয়েম কলার মাধ্যমে কিন্তু আমাদের উদ্ভিদ হরমোন প্রবাহিত হয়। ঠিক আছে? এর বৈশিষ্ট্য কি এটি কাজ শেষে ধ্বংস হয়ে যায়। এটাও কিন্তু মাথায় রাখবে। এবার আমরা দেখে নিই উদ্ভিদের হরমোন। দেখো অক্সিন, ১ম আমরা অক্সিন দেখে নিই। এর রাসায়নিক উপাদান, এতে কিন্তু নাইট্রোজেন থাকে। উৎস এর কাণ্ড, মূলের অগ্রভাগ এবং কচি পাতা থাকে। এই যে উৎসগুলো আছে না এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু প্রশ্ন দেয় যে অক্সিনের উৎস কোথায়? কাণ্ড এবং মূলের যে অগ্রভাগ, কচি পাতা এখানে কিন্তু ওই অক্সিনের উৎস। এটার কাজগুলো দেখে নিই। ফটোট্রফিক জন্য অক্সিন আলোর বিপরীতে জমা হয়, কাণ্ডকে আলোর দিকে বেঁকে যেতে সাহায্য করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পার্থেনোকার্পে কি? বীজহীন ফল উৎপাদনে কিন্তু ব্যবহৃত হয়। মানে বীজহীন ফল উৎপাদনের যে পদ্ধতি সেটাকে কিন্তু পার্থেনোকার্পি বলা হয়। এটা মাথায় রাখবে। ঠিক আছে? জিববেরেলিন এবং সাইটোকাইনিন দেখে নিই। জিববেরেলিন এটি একটি নাইট্রোজেন বিহীন হরমোন, এটা মাথায় রাখবে। কাজ ফলের আকার বৃদ্ধি এবং মুকুল ও বীজের সুপ্তদশা ভাঙতে কিন্তু সাহায্য করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাইটোকাইনিন এটি ডাবের জলের ও ভুট্টায় পাওয়া যায়। এটা খুব গুরুত্বপূর্ণ। এর কাজ কি? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়, যেটা অক্সিনের বিপরীত কাজ। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপরে দেখে নিই আমরা গ্যাসীয় এবং কৃত্রিম হরমোন। ইথিলিন এটি একমাত্র গ্যাসীয় হরমোন। এর প্রধান কাজ হচ্ছে ফল পাকানো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? অ্যাবসিসিক অ্যাসিড, একে স্ট্রেস হরমোন বলা হয়। এটি গাছের পাতা ঝরিয়ে দেয় এবং বৃদ্ধি রোধ করে। কৃত্রিম হরমোন 2,F এটা হচ্ছে আগাছানাশক হিসাবে কিন্তু চাষীরা ব্যবহৃত করে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হরমোন। ঠিক আছে? তো এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই দিতে পারে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। এবার আমরা দেখে নিই এই যে সংক্ষিপ্ত নাম যেগুলো আছে সেগুলোর পুরো নাম কি? তো দেখো এর ফুল ফর্ম গুলো কি তোমাদের জানতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। ১ সেকেন্ড আমি কালিটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। দেখো এইখানে যে ১ম যে হরমোনটা রয়েছে এখানে কিন্তু এই যে ডি, এটা কিন্তু আমাদের নামটা মেন মনে রাখতে হবে। এখানে এগুলো তো ফুল ফর্ম হবেই না। দেখো ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এটা জাস্ট তোমরা মাথায় রাখো। এটা হচ্ছে আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়। তারপরে এনএএ, এটা হচ্ছে ন্যাপথালিন। এন মানে ন্যাপথালিন, তারপরে হচ্ছে অ্যাসিটিক, তারপরে অ্যাসিড। এটা এগুলো এভাবে মাথায় রাখতে পারো। শাখা কলমে মূল উৎপাদনে সাহায্য করে। আইপিএ ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। এই যে ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড এটিও একটি কৃত্রিম অক্সিন। এবং এমসিপিএ মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এটিও আগাছানাশক হিসাবে কাজ করে। যে মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার দিক থেকে। তারপরে দেখি আমরা, দেখো হরমোনের নাম দেখো। অক্সিন, অক্সিন হচ্ছে বৃদ্ধি ও চলন, কাণ্ডের মূল বৃদ্ধি ঘটায়, ট্রপিক চলন ও অগ্রস্ত প্রখরতা নিয়ন্ত্রণ করে। জিবরেলিন বীজের সুপ্তদশা ভঙ্গ, চারাগাছ লম্বা করতে সাহায্য করে। দেখো মোটামুটি আমি যে প্রথমে তোমাদের এগুলো আলোচনা করলাম এটা একটা জাস্ট ছকের মাধ্যমে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এটা যখন পিডিএফটা পাবে সেটা থেকে কিন্তু তোমরা দেখে পড়ে নেবে। এটা জাস্ট ছকের মাধ্যমে, যাতে পরে তোমরা একটু ফট করে রিভিশন করতে পারো। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা। কালটা চেঞ্জ করে নিই একটু। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত কোনটি ডিএনএর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার? বলো উত্তর কি হবে? দেখো এটার উত্তর হবে হচ্ছে সাইটোসিন। আমি সাইটোকাইনিন তখন বললাম, সাইটোকাইনিন মানে চলে এসছে। এটার উত্তর হবে সাইটোসিন। ঠিক আছে? দেখো ডিএনএ পুরো নাম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আবিষ্কার করে 1953 সালে ওয়াটসন ও ক্রিক ডিএনএ দ্বিপদার্থ বা ডাবল হেলিক্যাল স্ট্রাকচারে কিন্তু তেনারা এই মডেলটা দেন। ডিএনএর প্রধান উপাদানগুলি কি কি আছে? ডিঅক্সিরাইবোস শর্করা, ফসফেট এবং নাইট্রোজেন ক্ষার। এই যে নাইট্রোজেন ক্ষার এটা কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে পিউরিন। পিউরিন কি কি? অ্যাডেনিন, গুয়ানিন আর পিরিমিডিন। পিরিমিডিন কি কি? এটা কিন্তু থায়ামিন এবং সাইটোসিন। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? এবার দেখি আমরা ডিএনএ এবং আরএনএর একটা শর্ট পার্থক্য। দেখো বৈশিষ্ট্য, ডিএনএ শর্করা কি আছে? ডিএনএ ডিঅক্সিরাইবোজ, আর এটা হচ্ছে রাইবোজ। ক্ষার কি আছে? জিসি, তোমাদের যেটা বললাম AUGC, মানে হচ্ছে দেখো এটা হচ্ছে তোমাদের এখানে আমি যতক্ষণ বললাম দেখো যে এ মানে হচ্ছে কি? এ মানে হচ্ছে অ্যাডেনিন, জি মানে গুয়ানিন, টি মানে থায়ামিন, আর সি মানে হচ্ছে সাইটোসিন। এবার এখানে কিন্তু একটা জিনিস তোমার দেখতে হবে যে এই যে আরএনএ আছে এখানে কিন্তু থায়ামিন, যে তোমাদের ডিএনএ যে থায়ামিন আছে এখানে কিন্তু থায়ামিনের বদলে এখানে ইউরাসিল থাকে। এটা কিন্তু মাথায় রাখবে। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে ডিএনএ যে থায়ামিন আছে এর বদলে আরএনএতে কি আছে? আরএনএ কিন্তু ইউরাসিল আছে। বাকিগুলো কিন্তু সেম, বাকি শুধুমাত্র এখানে ইউরাসিল আছে। ঠিক আছে? গঠন এটা কিন্তু দ্বিসংখ্যা মানে ডাবল স্ট্যান্ডার্ড, এটা কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? তারপরের প্রশ্ন,
কোষ পর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিড কোনটি? তোমরা যদি প্রথম যে প্রশ্নটা বললাম তার যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো ভালো করে দেখলে তোমরা কিন্তু উত্তরটা দেখা মাত্রই করতে পারবে। এর উত্তর হবে ফসফোলিপিড। ঠিক আছে? দেখো, আমি তোমাদের একটা জিনিস বলি, দেখো ১ সেকেন্ড আমি প্রথম প্রশ্নটায় গেলে তোমাদের বুঝাতে পারবো ব্যাপারটা। দেখো, এই যে এখানে যখন আমি আলোচনা করলাম এই যে লিপিডের মধ্যে প্রধানত ফসফোলিপিড থাকে। দেখো এই প্রশ্নটা একটা অন্য সালে এসছে, এই যে এই প্রশ্নটা অন্য সালে এসছে। আমি এই প্রশ্নটা রিলেটেড এই যে তথ্যগুলো দিলাম, তথ্যের মধ্যে যখন আমরা এটা পড়ে নিলাম যে এই লিপিডের মধ্যে প্রধানত থাকে হচ্ছে ফসফোলিপিড। এটা আমরা পড়ে নিলাম। এরপর যে আমি প্রশ্নটা যখন আলোচনা করলাম, দেখো এই যে প্রশ্নটা কই গেল? প্রশ্নটা নিচে আছে, ঠিক আছে? ১ সেকেন্ড প্রশ্নটা যে যাই তারপরে। এই যে, এই প্রশ্নটা কিন্তু অন্য বছর এসছে। তো দেখলে ওই প্রশ্নটা যেহেতু অন্য বছর মানে ১ বছর এসেছিল এবং সেই প্রশ্ন রিলেটেড আমি যে সমস্ত তথ্য সেগুলো আমি পড়ে নিলাম। তারপরে কিন্তু দেখো ওই রিলেটেড কিন্তু প্রশ্ন এসছে। মানে ওই প্রশ্ন ডাইরেক্ট আসেনি। ওই প্রশ্ন রিলেটেড ওই আশেপাশে যে সমস্ত যেই প্রশ্নগুলো হতে পারে সেগুলো থেকে এটা এসছে। তো এভাবে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার যদি এনালাইজ করে আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা অনেকটাই লাভবান হব। ঠিক আছে? ফসফোলিপিড তোমাদের বলে দিলাম। তো এভাবে কিন্তু তোমরা দেখতে থাকো, সিরিজটা কিন্তু এভাবেই চলবে। খুবই তোমাদের হেল্পফুল হবে। ওই যে বলে দিলাম তোমরা কিন্তু খুবই দেখো কোষ পর্দার লিপিড দেখো গঠন কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত সেটা বললাম। লিপিড স্তর এখানে ২ টি স্তরে সাজানো থাকে। একটা হচ্ছে লিপিড বাই লেয়ার বলা হয়। মানে ২ টি স্তরে সাজানো থাকে লিপিড বাই লেয়ার বলা হয়। এটা জাস্ট মনে রাখবে। আর এই লিপিডগুলো কিন্তু একধারে জলাকর্ষী এবং জল বিকর্ষী প্রকৃতির হয়। এগুলো জাস্ট মনে রাখবে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখি, বলছে বিসিজি টিকা যে বিসিজির পূর্ণ কথা কি? বলো উত্তর কি হবে? দেখো এটার উত্তর হবে অপশন নাম্বার খ, ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন। ঠিক আছে? দেখো টিকাটা কি? টিকা হচ্ছে কোনো নির্দিষ্ট রোগের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য যে জৈব রাসায়নিক পদার্থ শরীরে প্রবেশ করানো হয় তাকে কিন্তু টিকা বলে। আবিষ্কার ১৭৯৬ সালে এডওয়ার্ড জেনার প্রথম কিন্তু গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। এটা কিন্তু মাথায় রাখবে। যক্ষ্মা, দেখো এটি একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ। এর জীবাণুর নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা কিন্তু মাথায় রাখবে। বিসিজি টিকা সম্পর্কে দেখি, দেখো আবিষ্কার ফরাসি বিজ্ঞানী অ্যালবার্ট ক্যালমেট এবং ক্যামিল গুয়েরিন কিন্তু এর নাম অনুসারে এই টিকার নামকরণ করা হয়। এটা কোন রোগের জন্য? এটা যক্ষ্মা টিবির জন্য। কখন দেওয়া হয়? সাধারণত শিশুর জন্মের পরেই কিন্তু ১ বছরের মধ্যে এই টিকা দেওয়া হয়। এটা জাস্ট মাথায় রাখবে। বাকি কিছু আমরা ফুল ফর্ম দেখে নিই। যেমন হচ্ছে ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস। ঠিক আছে? ডিপথেরিয়া, হুপিং কাশি এবং ধনুরাস টঙ্কার। তো ওপিভি আছে, ওরাল পোলিও ভ্যাকসিন, এটা পোলিওর জন্য দেওয়া হয়। এমএমআর আছে, তারপর হচ্ছে এমএমআর যেটা মাথায় রাখবে এটা হচ্ছে ম্যালিস, মাম্পস এবং রুবেলা। ম্যামস এবং রুবেলার জন্য কিন্তু দেওয়া হয়। আর এটিএস আছে, অ্যান্টিটেটানাস সিরাম। এটা হচ্ছে ধনুষ্টঙ্কারের জন্য চোট বা আঘাত লাগলে কিন্তু দেওয়া হয়। এটা মাথায় রাখবে। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের নেক্সট আজকের আমাদের লাস্ট প্রশ্ন এটা। ইনসিটু সংরক্ষণ নয়। নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয়? বলো উত্তর কি হবে? দেখো ইনসিটু সংরক্ষণ নয় বলছে, তাই নয় আছে না, এগুলো কিন্তু পরীক্ষার সময় মাথায় রাখতে হবে যে নয় যদি দেয় তাহলে এটা কিন্তু উত্তর হবে চিড়িয়াখানা। অনেক সময় অনেকে প্রশ্ন যে নয় থাকে অনেকে না দেখে উত্তর করে দিয়ে আসে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। নয় বলেছেন। দেখো ইনসিটু এবং এক্সিটু। দেখো ১ সেকেন্ড আমি ইনসিটু দেখো সংজ্ঞা। যখন ইনসিটু কি? যখন কোনো জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশ যেমন জঙ্গল বা নদী রেখে সংরক্ষণ করা হয় তাকে কিন্তু ইনসিটু সংরক্ষণ বলা হয়। যেমন জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। ইনসিটু বলতে কি বোঝায়? দেখো ইনসিটু মানে কি? ইনসিটু মানে ধরো একটা জঙ্গল আছে, সেখানে ধরো কিছু বাঘ রয়েছে এবং সেই বাঘগুলোকে সেখানেই সংরক্ষণ করা হচ্ছে। মানে সেই এরিয়াটাকে ধরো প্রোটেক্ট করে সেখানে সংরক্ষণ করা হচ্ছে। সেটা হচ্ছে ইনসিটু। ঠিক আছে? আর এক্সিটু তার ঠিক উল্টা। মানে ধরো কোনো একটা জায়গাতে যেমন চিড়িয়াখানাগুলো কি? চিড়িয়াখানাগুলো বাঘ অন্য জঙ্গল থেকে নিয়ে এসে একটা পার্টিকুলার জায়গায় এসে তাদের সংরক্ষণ করা হয়। মানে কোনো জায়গা থেকে নিয়ে এসে সংরক্ষণ করা হয়, সেটা হচ্ছে এক্স সিটু। মানে বাইরে থেকে নিয়ে এসে ভেতরে সংরক্ষণ করা হচ্ছে, সেটা হচ্ছে এক্স সিটু। আর ইন সিটু বলতে যেটা যেখানে যে জিনিসটা থাকে, ধরো কোনো একটা আ সমুদ্রের কোনো একটা জায়গাতে ধরো তিমি মাছ থাকে। এই তিমি বলছি ডলফিন থাকে ধরো কোনো এক জায়গায়। তো সেই জায়গাটায় সেটা যদি সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে ইন সিটু। আর সেই ডলফিনগুলোকে যখন নিয়ে এসে কোনো একটা পার্টিকুলার একটা জায়গাতে ধরো নিয়ে আসা হলো কোনো একটা পার্কে বা কোনো একটা ওয়াটার পার্কে, সেটাকে এক্স সিটু বলা হবে।
ঠিক আছে? দেখুন দেখো এক্সিডে বললাম যে যখন কোনো জীবকে তার প্রাকৃতিক পরিবেশ থেকে দূরে অন্য কোনো কৃত্রিম বা নিয়ন্ত্রিত পরিবেশে সংরক্ষণ করা হয় তাকে এক্সিডু বলা হয়। যেমন চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে? ক্রায়ো প্রিজার্ভেশন এগুলো কিন্তু এর মধ্যে পড়ে। ঠিক আছে? বাকি তোমাদের জন্য আমি এগুলো তোমরা যখন পড়বে পিডিএফটা নিয়ে তারপরে তোমরা এই যে ১০০ টা প্রশ্ন দিয়েছি, ১০০ টা গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার। এখান থেকে আমি যেই টপিকগুলো থেকে আলোচনা করলাম সেই টপিক থেকে প্রশ্ন রয়েছে। পাশাপাশি কিছু অন্যান্য টপিক থেকেও রয়েছে, ২-১ টা রয়েছে সেগুলো হয়ে গেছে। সেগুলো কোনো সমস্যা নেই। পড়লে তো ক্ষতি নেই, পড়তেই পারো। এগুলো কিন্তু তোমরা যখন পিডিএফটা নেবে এগুলো কিন্তু তোমরা সেখান থেকে একটু রিভিশন করে নিতে পারবে। ঠিক আছে? তো আজকের জন্য ক্লাসটা দেখো এতটাই রাখলাম ক্লাসটা। তোমাদের জন্য বলি এবার পিডিএফটা তোমরা কোথা থেকে পাবে? পিডিএফটা তোমরা পেতে গেলে তোমাদের প্রথম কাজ করতে হবে এটাকে সাবস্ক্রাইব করে আমাদের ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রামের লিঙ্ক আছে, ঠিক আছে? টেলিগ্রাম লিঙ্ক আছে, সেই টেলিগ্রামে গিয়ে তোমরা কিন্তু সেই পিডিএফটা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। সম্পূর্ণ কিন্তু ফ্রি, কোনো কিন্তু টাকা পয়সার কোনো ব্যাপার নেই। তোমরা ফ্রিতে কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবে। আর এটা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই রিভিশন দিতে থাকো। আর এই সিরিজটা কিন্তু সম্পূর্ণ চালু থাকবে। সম্পূর্ণ পিওয়াইকিউ সিরিজটা কিন্তু চালু থাকবে লাইফ সায়েন্সের। ঠিক আছে? সম্পূর্ণ চালু থাকবে। আর তোমাদের জিকের আমি টপিক ভিত্তিক ক্লাস দিতে থাকবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরিষ্কার? বাকি সাবজেক্টগুলোর আমি চেষ্টা করছি ক্লাস দেওয়ার, যেহেতু আমাকে অন্যান্য ক্লাসও দিতে হয়। সেক্ষেত্রে একটু টাইম লাগে। তবুও কিন্তু তোমাদের আমি যতটা পারবো তাড়াতাড়ি ক্লাস দেওয়া, রেগুলার ক্লাস তো আমি দেবই। তবে একটু ভেবেচিন্তে করতে হবে ক্লাসগুলো, মানে কনটেন্টটা তৈরি করতে হবে। পিওয়াইকিউ যে প্রশ্নগুলো সেগুলো বিশ্লেষণ করে সেগুলো এভাবে তৈরি করে তারপর দিতে হবে। তো তার জন্য কিন্তু একটু সময় লাগে। তবুও কিন্তু যখন আমি ক্লাস দেবো সেই ক্লাসগুলো কিন্তু একদম তোমাদের হেল্পফুল হবে। আর সেই ক্লাসগুলো আমি প্রথমে যেটা বললাম যাদের বেসিকটা পড়া রয়েছে তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। তোমাদের প্র্যাকটিস, রিভিশন সমস্ত কিছু হয়ে যাবে। ঠিক আছে? আর যাদের বেসিকটা পড়া নেই তোমরা কিন্তু তোমাদের যে টেক্সট বইগুলো রয়েছে সেখান থেকে একটু বেসিকটা রিডিং দিয়ে নাও, তারপরে কিন্তু ক্লাসগুলো করো। তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে। তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তারপরে কিন্তু তাহলে কিন্তু আমি ভিডিওগুলো তাড়াতাড়ি দিতে পারবো। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।